সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠান শুরুতেই কিছু তথ্য তুলে ধরতে চাই। গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 30,200 জন। একদিন আগেই গতকাল নর্দার্ন গাজায় ত্রাণের জন্য অপেক্ষা করা প্যালেস্টাইন নাগরিকদের উপর যে ইসরায়েলের হামলায় অন্তত 100 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ হামলার বর্ণনা জানা যায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তির কাছ থেকে। চলুন সেটি দেখে নেওয়া যাক। We went to get food and flour, and they started shooting at us. Then we threw ourselves into the streets. Okay. গাজায় ত্রাণের খাবারের লাইনে অপেক্ষা করা প্যালেস্টাইন বাসিন্দাদের উপর হামলার ঘটনার পর ইসরায়েলকে অব্যাহতভাবে সমর্থন দেওয়ার ব্যাপারে ক্যাপিটাল হিলে ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের কড়া সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেস মেম্বার রো খান্না। চলুন সেটিও দেখে নেওয়া যাক। American paid aid from getting into Gaza. Will you commit to not sending future arms cells? লয়েড অস্টিন একবারও বলেননি যে প্যালেস্টাইনিয়ানদের হত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ইসরায়েলের কাছে জবাবদিহি চাইবে। নট এ সিঙ্গল টাইম। নজর দেওয়া যাক লেবার নিউজে। ওয়াশিংটন স্টেটের সবচেয়ে বড় ইউনিয়ন ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স আগামী 12ই মার্চ হতে যাওয়া প্রাইমারিতে প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে বাইডেনকে ভোট দেয়নি এবং ইউনিয়নটি আনকমিটেড ভোট দেওয়ার দাবি তুলেছে। সো আমরা যেটি শুনেছি মিশিগানে, সেটি এখন ক্রমাগতভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। নিউ ইয়র্কে এখনও হয়নি এবং এই আনকমিটেড ভোটের কোনো সিস্টেম নিউ ইয়র্কে এখনও নেই। বাট দিস ইজ গোয়িং টু বি, এটি একটি বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে জো বাইডেনের জন্য, অনেকে যাকে এখন জেনোসাইড জো নামে চেনেন। ইউনিয়নটি মনে করে গাজায় ইসরায়েলের এই বেপরোয়া যুদ্ধে আমেরিকার অর্থ দেওয়া বন্ধ করা উচিত। এছাড়াও বুশনেল, আপনারা জানেন, আমেরিকান সার্ভিসম্যান, এয়ারফোর্সম্যান, যিনি সেলফ মিউটিলেটেড হিমসেলফ, গায়ে আগুন ধরিয়ে, তার ব্যাপারে যখন প্রচার করা হয়, মিথ্যে তথ্য প্রথমে প্রচার করা অথবা পাশ কাটিয়ে অনেকটা না জানানোর মতো করে বলা হয়েছে। যেই কারণে উনি করেছেন সেটিও উল্লেখ করা হয়নি, কেন সেটিও আলোচনায় থাকবে। এবং বলা হচ্ছে তার কাছে টপ সিক্রেট ইনফরমেশনও ছিল, সেটিও আলোচনায় থাকবে। এবং মিশিগানে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাইডেন কিন্তু বেশ চাপের মুখে পড়েছেন, কিন্তু তার চারপাশে যারা আছেন এবং উনি নিজেও সেটি মনে করেন না। এবং এটি নিয়ে মিশিগান এবং বাইডেন প্রশাসনের বেশ কথা কাটাকাটি অথবা চালাচালি চলছে, সেটি নিয়ে আলোচনা করব। এবং সেটি তাৎপর্য আমাদের জন্য কি, আমরা যারা আছি আমেরিকাতে, আমরা ভোটার, হোয়াট উই হ্যাভ টু সে অ্যাবাউট দিস, আপনাদের কি বলার আছে সেটিও তুলে ধরবো। এই সমস্ত আলোচনায় আজকে আমার সাথে যোগ দিচ্ছেন প্রফেসর নাকিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফাইন্যান্স অ্যাট ইউএনসি ব্রেমবুক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আই লাইক ইউর কুফিয়া, থ্যাংক ইউ ফর জয়নিং। আয়েশা দেওয়ান, টেকনোলজিস্ট অ্যান্ড রাজনৈতিক বিশ্লেষক, যিনি আমাদের প্রায়ই যোগ দিয়ে থাকেন, আজ তিনিও যোগ দিয়েছেন কেনেডিকেট থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি শুনতে পাচ্ছেন এবং দুজনই ভালো আছেন। আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠানের সূচনাতেই দুটি ফুটেজ, মর্মস্পর্শী আরও ফুটেজ ছিল, আমি আমার সাহসেও হয়নি এবং রুচিতেও আসেনি, কাজে আমি দেখাতে পারছি না এবং দেখাবো না। অনেকে মনে করে থাকেন যে আমি আর সহ্য করতে পারছি না, আমি আর দেখতে পারছি না, কাজে আমি টেলিভিশন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে মুখ ফিরিয়ে রাখবো। That's exactly what the Israeli government and Israeli Zionist propaganda wants. So আপনারা যারা দেখছেন দর্শক, প্লিজ ডোন্ট ডু দ্যাট, সি ইট। আই নো অনেকের স্টামাক করার অবস্থায় থাকবেন না, বাট উই হ্যাভ টু সি ইট। কেন সেটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো, আমরা আজকে আলোচনায় আসবো। আমি প্রথম প্রশ্ন চলে যাব। বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। গাজায় যে ইসরায়েলের হামলা চালাচ্ছে, নারী, শিশু, হাজারো বেসামরিক নাগরিকের মৃত্যু হচ্ছে ক্রমাগত। আজও হামলা হয়েছে। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে একবারও এটির বিপক্ষে কোনো কথা বলা হয়নি। কন্ডেম যে শব্দটি আমরা করে, একবারও ব্যবহার করা হয়নি, নিন্দা জানানো হয়নি, সেখানে জবাবদিহিতা চাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এই যে পরিস্থিতি আমরা দেখছি, এটি আসলে কতখানি ভীতিকর যারা প্যালেস্টাইনে আছেন, এই অসহায় নিরীহ মানুষ, তাদের জন্য। এবং এই সিচুয়েশনের যে কোনো সুরাহা এটি হবে না, এটি তা থেকে প্রতীয়মান। কিন্তু বাইডেন আসলে
কোন পথে যাচ্ছেন। কারণ আমি নেতানিয়াহুর কথা বলবো না, কারণ নেতানিয়াহু ইজ ডুইং বাই দিস টাইম, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে নেতানিয়াহু ইজ ডুইং হোয়াট বাইডেন ওয়ান্টস হিম টু ডু, অর নেতানিয়াহু ইজ ডুইং হোয়াট বাইডেন ইজ সাপোর্টিং। শুনবো আমি আপনার কাছে। জি, অনেক ধন্যবাদ হাবিব ভাই। আসলে আপনি যেটা বলেছেন যে এটা সহ্য করার ক্ষমতা আসলে এক একজনের এক এক রকম, এবং অনেকেই আমরা দেখতে পারি না, সহ্য করতে পারি না যে ঘটনাগুলো ঘটছে। চিন্তা করা যায় যে দীর্ঘ অলমোস্ট আজকে হয়ে গেল আপনার প্রায় অক্টোবরের 7 তারিখ থেকে শুরু করে অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি চলে গেল, মার্চ মাসের কাছাকাছি, যে অলমোস্ট আপনার 120 দিনের উপরে হয়ে গিয়েছে এই ঘটনা। 150 দিন আমরা এই মার্চ মাসের 7 তারিখে আমরা 150 দিনে উপনীত হব। 150 দিন ধরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এবং এই সমস্ত হত্যাযজ্ঞের শিকার যারা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা একটা সেফ জায়গায় যাও, যেখানে গিয়ে তোমরা আশ্রয় পাবে। এখন সেই তাদের যে নিরাপদ আশ্রয়, সেখানে পর্যন্ত আক্রমণ করা হচ্ছে। তারা যখন ত্রাণ নিতে আসছে, এইড নিতে আসছে, তখন নির্বিচারে তাদের উপরে বোমা বর্ষণ করা হচ্ছে, গুলি করা হচ্ছে। মানে এর চেয়ে অন্যায় আর কি হতে পারে? এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে জো বাইডেন আজকে বলছে যে উই উইল এয়ার ড্রপ এইড। এবং আপনি যে ভিডিওটা দেখালেন সেখানে কিন্তু লোকজন বলছে যে উই ডোন্ট ওয়ান্ট এইড, উই ডোন্ট নিড এইড, এইড ইজ দ্য লাস্ট থিং দ্যাট দে ওয়ান্ট। এবং আমি মানে বলবো যে এই ওভারঅল ডিপ্রেসিং মোমেন্টের মধ্যে যে যদি কিছু সিলভার লাইনিং আমরা দেখি, তার মধ্যে আপনি রিপ্রেজেন্টেটিভ রো খান্নার বক্তব্য দেখালেন, হি ইজ এ সিলভার লাইনিং। এবং আমি মানে যাদের প্রতি এই টোটাল ক্রাইসিসে ওভারওয়েলমিংলি ইমপ্রেসড, রো খান্না ইজ ওয়ান অফ দেম অন দ্য হাউস সাইড। এবং সেনেট সাইডে সিমিলারলি বলিষ্ঠ ভূমিকা কিন্তু রাখছেন মেরিল্যান্ডের সেনেটর ক্রিস ভ্যান হলেন। মানে এই দিস টু ইন্ডিভিজুয়ালস, তারা কিন্তু দে আর স্ট্যান্ডিং আউট। এবং এখানে আমরা যদি দেখি যে জো বাইডেন একদিকে বলছেন যে আমি নেতানিয়াহুকে থামানোর চেষ্টা করছি, কিছু লিপ সার্ভিস তিনি দিচ্ছেন পরিস্থিতি বুঝতে পেরে। কারণ মিশিগানে যে ঘটনাটা ঘটলো, যে 101,000 ডেমোক্র্যাটস ভোটেড আনকমিটেড, 1,01,000-এর উপরে। সো ইটস আনহার্ড অফ, প্রায় অলমোস্ট 14 থেকে 15% কাছাকাছি ভোটার। এবং মিশিগানের জন্য এটা ক্রিটিক্যাল, কারণ 2016-এ ডোনাল্ড ট্রাম্প মিশিগানে জিতেছিলেন মাত্র 10,000 ভোটের ব্যবধানে, এবং 2020-তে জো বাইডেন মিশিগান জিতেছেন 135,000 ভোটের ব্যবধানে। সো সুতরাং এখানে যদি একটা বিরাট অংশ যদি ইভেন ফরগেট অ্যাবাউট ভোটিং ফর ডোনাল্ড ট্রাম্প, যদি জো বাইডেনকে ভোট না দিয়ে থার্ড পার্টি ক্যান্ডিডেটকে সাপোর্ট করে, উইদাউট মিশিগান জো বাইডেন ক্যান নট উইন ন্যাশনাল ইলেকশন। এবং এটা শুধু মিশিগানে না, এটা কিন্তু আরো কয়েকটা সুইং স্টেটে হচ্ছে। মিনেসোটা, আমি আসছি এই প্রসঙ্গটিতে, আমি ডেডিকেটেড সময় রেখেছি, কারণ দিস ইজ ইন্টারেস্টিং আপনি যেটা বলেছেন। শুধু ছোট্ট করে বলবো যে তাদের লক্ষ্য ছিল 10,000 ভোট। তার কারণ হচ্ছে হিলারি ক্লিন্টন এখানে জয়ী হয়েছিলেন 10,000 ভোটের ব্যবধানে, হেরেছিলেন 10,000 ভোটের ব্যবধানে। অর্থাৎ ট্রাম্প জয়ী হয়েছিলেন 2016 সালে 10,000 ভোটের ব্যবধানে। সো দ্যাট ওয়াজ দ্য টার্গেট, এটি টার্গেট ছিল। সেই টার্গেট 10 গুণ ছাড়িয়ে গেছে। এবং এটির সিগনিফিকেন্স কি, এবং আজ গতকাল সকাল এবং গতকাল রাতে এবং আজ সকালে লিসেন টু মিশিগান এবং জো বাইডেন প্রশাসনের মধ্যে টুইট এবং লেখা চালাচালি হয়েছে, সেটি আলোচনা থাকবে। এবং আপনি যেটি বলছিলেন যে অন্য স্টেটে ছড়িয়ে পড়ছে, অ্যান্ড আই অনেস্টলি থিঙ্ক জো বাইডেন ইজ মিসিং দ্য পয়েন্ট। উনি হিজ প্লেইং কুল অ্যান্ড ইজ গোনা পে দ্য প্রাইস। আমরা আসবো, এইটি একটি বড় অংশ থাকবে আমার আলোচনায়। আমি আমার প্রডিউসারকে বলবো যে 3 নম্বর নয় 4 নম্বর ভিডিও যেটি ক্লিপটি চালাবো আমরা কিছুক্ষণের মধ্যেই, তো তৈরি থাকতে। তার কারণ হচ্ছে গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মস্কোতে আলোচনায় বসেছে হামাস এবং ফাতা। আপনারা জানেন ইন ফিলিস্তিন দের ইজ 2 ফ্রন্ট।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার ব্যাপারে হামাস ও ফাতার মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। তিনি আরও জানিয়েছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে সম্মান দেখানোর বিষয়ে প্রথমবারের মতো তিনি লিখিত দিয়েছেন হামাসকে। ওকে, সো প্রশ্ন হচ্ছে বিষয়টি প্যালেস্টাইনের অভ্যন্তরীণ রাজনীতিতে কীভাবে প্রভাব ফেলবে এবং ইসরায়েলের হামাস যুদ্ধ বন্ধে রাশিয়ার কতটা ভূমিকা রাখতে পারে এবং বা প্রভাব পড়তে হবে, এটি হবে আমাদের প্রশ্ন। কিন্তু যে ফুটেজটি আছে সেটি আমরা একটু দেখে নিব এখনই। Lebanon's caretaker prime minister, Najib Mikati, said a ceasefire in Gaza. We are saying, God willing, if we are able to reach a cessation of military activities in Gaza. ওকে, আয়েশা দেওয়ান, আমি আপনার কাছে যাব। আমরা ইতিমধ্যে জানি যে প্যালেস্টাইনে দুটি ফ্র্যাকশন আছে, ফাতা এবং হামাস, এবং দুজনের সাথে কথা বলে না, এবং অনেকেই বলে থাকেন যে হামাস হচ্ছে ইরানি ব্যাক একটি বাহিনী যেটি তাদের ঘাঁটি আসলে লেবাননে, কিন্তু ফাতা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সমর্থিত একটি অর্গানাইজেশন সেখানে রাখা হয়েছে, যার কারণে ওয়েস্ট ব্যাংক এবং গাজার মধ্যে একটি ডিফারেন্স আছে। এখন এই যুদ্ধে প্রথমবার মতো আমরা দেখছি যে হামাস অ্যান্ড ফাতা দে আর টকিং, দে আর কামিং টু এ সিচুয়েশন, তারা বলছেন যে তারা একটি সমাধানে আসবেন। এটির গুরুত্ব কতখানি বলে আপনি মনে করেন? এটা অবশ্যই গুরুত্ব রাখছে, কারণ এখন আমরা যেভাবে অক্টোবরের প্রথম যখন এই ঘটনার সূত্রপাত হলো, তো হামাস আর ফাতার কনফ্লিক্ট এবং দুদিক থেকে ইসরায়েল গাজা এরিয়াতে আমরা অনেকবারই দেখেছি আইসোলেটেডলি এক একটা সময় ছোট ছোট ইনসিডেন্ট হয়েছে কিংবা কিছুদিন পর সিজ ফায়ার করে সেটাকে বন্ধ করা হয়েছে। কিন্তু এই অক্টোবর 7 থেকে এখন যে ঘটনা হচ্ছে এটা এই মুহূর্তে যেখানে চলে এসছে, এবং এটা একেবারেই হয় না যে এন্ডলেস একটা টানেলের মধ্যে দিয়ে ডার্ক সিচুয়েশনে যাচ্ছে, কারণ নেতানিয়াহু কিংবা ইসরায়েলের পক্ষ থেকে পুরোপুরি অনমনীয় ভাব দেখানো হচ্ছে। তারা চাচ্ছে যে তাদের যেই মানে ইন দেয়ার টার্মস সবকিছু হতে হবে, যেটা একেবারেই ইম্পসিবল। যার কারণে আমরা যেটা প্রথম থেকেই বলে আসছি যে আমেরিকারও আমরা সেরকম কোনো স্ট্যান্ড দেখছি না। এবং আপনি একটু আগে যেই প্রশ্নটি ডক্টর নাকিবকে করেছিলেন যে আমেরিকা মানে বাইডেন কি নেতানিয়াহুর কথায় চলছেন না ভাইস ভার্সা? I didn't say that. I said দুজন মানে ভাবটা করছেন যে নেতানিয়াহু কথা শুনছেন না, বাইডেন চাপ প্রয়োগ করছেন। This is the acting Biden is doing. I am saying this acting because by now it is clear to everybody. আমি এটা বলিনি যে কে কার কথা চলছেন বোঝা যাচ্ছে না। No, that's not true. তারা দুজনে কোঅর্ডিনেশন করে চলছেন, এই ব্যাপারে আর রাগঢাক করার কোনো জায়গা নেই। না, সেটাই কথা যে রাগঢাক করার না, ব্যাপারটা হচ্ছে কোঅর্ডিনেশন আছে। কিন্তু আমরা এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে এখন পুরো বিশ্বের কাছে যে এই ব্যাপারে কোনো সলিউশন পশ্চিমা বিশ্ব কিংবা আমেরিকা থেকে যেটা আশা করা হচ্ছিল এতদিন ধরেও, যে ইলেকশন আসছে কিংবা ইন্টারনাল যে প্রেশারগুলো হচ্ছে, যেটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে সৃষ্টি হয়েছে, সেটার কারণে হয়তো বাইডেন সরকার অনেক স্ট্রং কিছু মুভ করবেন, কিন্তু সেটা আমরা একেবারেই দেখছি না, কোনো ক্ষেত্রেই না। সেটা পার্লামেন্টে কিংবা সিনেটে, কংগ্রেসে কোথাও আমরা সেরকম স্ট্রং আলোচনা দেখি না। স্ট্রিট কিংবা সাধারণ মানুষের কথা আমরা বাদ দিতে পারি। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. এই মুহূর্তে এসে এই যে প্যালেস্টাইনের দুটো অংশের মধ্যে একটা তারাও, কারণ এটা কিন্তু খুবই এভিডেন্ট যে যতই ফাতাকে ইসরায়েল কিংবা আমেরিকা ব্যাক করুক, কিন্তু একটা সময় এসে যাবে যদি হামাসের কাছ থেকে গাজা পুরো টেক ওভার করতে পারে ইসরায়েল, তারপরে কিন্তু ওয়েস্ট ব্যাংকেরও তেমন কোনো ভ্যালু থাকবে না এবং সেটাও টেক ওভার করা হবে। আলটিমেটলি প্যালেস্টাইন হওয়ার যে একটা সম্ভাবনা এখনো চিন্তা করা হচ্ছে, সেটা হয়তো একেবারেই ডেমলিশ হয়ে যাবে। তো এই একটা সিচুয়েশনে এখন রাশিয়ার জন্য এটা একটা অপরচুনিটি। আমি এই জন্য বলবো যে তারা যেখানেই, অফকোর্স এটা আমেরিকার এগেনস্টে যে হোক আর মিডল ইস্টে তাদের নিজস্ব একটা অ্যালাই কিংবা ইরানের জন্য হোক, বিভিন্নভাবে সম্পৃক্ততা আছে। কিন্তু এই দুটো গ্রুপ যারা আসছে এখন একসাথে হয়ে একটা আলোচনার যে চেষ্টা করছে, আমার মনে হয় ফাত্তাহ সেটা রিয়েলাইজ করছে যে তাদের পক্ষেও
তারা যে ব্যাকিংটা পাচ্ছে সেটা খুব একটা দীর্ঘস্থায়ী কিছু নয়, এবং তাদের ক্ষমতায় থাকার ব্যাপারটাও খুব অনিশ্চয়তার দিকেই চলে যাচ্ছে। সো এই মুহূর্তে যদি তারা এক জায়গায় আসতে পারে এবং একটা পরাশক্তি তাদের পেছনে থাকে, তো সেটা আমেরিকার পরে রাশিয়া ছাড়া আর কেউ নেই যে করতে পারে। So, আপনি মনে করেন যদি সেখানে আসে সাথে, তাহলে হয়তো বা কিছুটা একটা আলোচনায় তারা কোনো টার্মস এন্ড কন্ডিশন সেট করতে পারবে। এটা কতখানি হেল্প করবে সিচুয়েশন সেটা আমরা বলতে পারছি না এখনো, কিন্তু কিছু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে হয়তো তারা আসতে পারে যে আমরা এভাবে একটা সলিউশন চাই। ওকে, সো ইটস এ ডেভেলপমেন্ট স্টোরি। আপনি সঠিকভাবে বলেছেন যে এটি এখন বলা মুশকিল, কিন্তু এটি ইটস এ নিউ ডেভেলপমেন্ট, এবং এটি কেউ আশা করছিলেন না এই মুহূর্তে যে এই দুটি পক্ষ গিয়ে রাশিয়ার সাথে বসবে, এবং রাশিয়া হয়তো কিছু এখানে আছে, কারণ রাশিয়া কিন্তু আন্ডার প্রেশার উইথ ইউক্রেন, সো দে হ্যাভ এ চান্স টু do something against the West, even though they are also West, but মানে রিভেঞ্জফুলের একটি ব্যাপার আছে, গুটি চালার একটি ব্যাপার আছে। সো ইটস অ্যান ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আমরা চোখ রাখছি, আমরা দেখব। আমার কাছে মনে হয়েছে ইটস ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। উই উইল সি হাউ ইট ওয়ার্কস আউট। আমি এই প্রসঙ্গেই থাকবো। ইয়েমেনের হুতি নেতা আব্দুল মালিক টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন, রেড সিতে সারপ্রাইজ অ্যাটাক বা আকস্মিক হামলা চালানো হবে, যা শত্রুরা অর্থাৎ আমেরিকা, ব্রিটেন, ইসরায়েলের ধারণা করতে পারি আমরা এখানে। গাজা ইসরায়েল হামলার প্রতিবাদে রেড সিতে নভেম্বরের মাঝামাঝি থেকে প্রায়শই বিভিন্ন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা ধরে নেবেন বিভিন্ন বাণিজ্যিক জাহাজ, অনলি দ্যাট ইজ ইসরায়েলি, ইউএস অ্যান্ড ইউকে, আমেরিকা, ইসরায়েল এবং যুক্তরাজ্যর হামলা চালিয়ে আসছে হুতিরা। এতে একদিকে যেমন আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অনেকে দাবি করছেন, এটি আসলে দাবি করছে ওয়েস্টার্ন কান্ট্রির। অন্য কোনো জাহাজে কোনো আক্রমণ করা হয় নাই, এটিও একটি বাকওয়াস টাইপের মিথ্যাবাদ ওয়েস্টার্ন মিডিয়ার, সেটি আরও আলোচনায় আনবো কিছুক্ষণের মধ্যে। অন্যদিকে ইসরায়েল হামাস যুদ্ধে মিড ইস্টের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়ে যাচ্ছে। এই আলোচনায় যাওয়ার আগে আমি ছোট্ট করে যে আমাদের ক্লিপটি আছে সেটি দেখে নিব একটু। Military operations in the Red Sea against Israeli, U.S. and other targets. Okay, that was Amy Goodman from Democracy Now! And a very authentic source, তারা বানিয়ে কোনো কথা বলেন না। এই জন্য আমি এটি দেখাতে বাধ্য হলাম। I have a lot of respect for her. She is one of the best in business when it comes to journalism. নাকিবুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন, এই ঘোষণার মাধ্যমে হুতিরা নতুন, আমরা দেখছি হুতিদের কিন্তু দমাতে পারেনি। আমেরিকা এবং ইউকে, যুক্তরাজ্য একযোগে হামলা করছেন, এবং ইতিমধ্যে তারা গত 1-1.5 মাসে ডজন খানিক হামলা চালিয়েছেন বিভিন্ন জায়গায়। এতে হুতিরা মোটেও দমেনি। দ্য অনলি কান্ট্রি যারা এই অঞ্চলে দাঁড়িয়েছে এবং বুক ফুলিয়ে বলছে, আমরা যে পর্যন্ত সিজফায়ার না হবে, হত্যাযজ্ঞ বন্ধ হবে, এই আক্রমণ আমরা চালিয়ে যাব। দিস ইজ আনপ্রেসিডেন্টেড ফর এ স্মল কান্ট্রি, যাদের অনেক গত 12 বছর ধরে তারা গৃহযুদ্ধে ছিলেন। এই ঘোষণার মাধ্যমে হুতিরা নতুন কোনো শক্তিশালী অস্ত্র বা কৌশল ব্যবহারের বিষয়টি কি বোঝাচ্ছে, নাকি আমরা কোনো সারপ্রাইজ কিছু আশা করছি যেটি আরো ঘোলাটে করবে পরিস্থিতি? জি, ধন্যবাদ। এখানে খুব ইন্টারেস্টিং মিক্স হলো যে মানে ইটস নট এ রেগুলার আরবান ওয়ারফেয়ার, যেখানে আপনি বড় বড় স্থাপনা আছে, বিল্ডিং আছে, কিংবা হুতিদের খুব বড় সেনানিবাস আছে যে আক্রমণ করে আপনি এদেরকে দমাতে পারবেন। আমরা যদি কম্পারিজনটা দেখাই যে হুতিদের কন্টেন করার যদি চেষ্টা আমেরিকা কিংবা মিত্রবাহিনী করে, it will be kind of repeat of Afghanistan all over again, যে এখানে তাদেরকে খুঁজে বের করে কন্টেন করা it is impossible। এবং যেই চোরাগুপ্তা হামলা হুতিরা চালিয়ে যাচ্ছিল, এটা হয়তো নতুন, কারণ একটা জিনিস হলো যে যখন আনসাসপেক্টেড হামলা হয় তখন ইটস এ ডিফারেন্ট ডাইনামিক্স, কিন্তু এদেরকে কন্টেন করার চেষ্টা করেছে আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী, কন্টেন করতে পারেনি। সো এদের মোটিভেশনটা কিন্তু এখন ডিফারেন্ট লেভেলে থাকবে। সুতরাং তাদের আক্রমণগুলা এখন কিন্তু আগের মতো বিনাইন হবে না। ইট উইল বি টার্গেটেড, ক্যাজুয়ালিটি উইল বি লট মোর, এটা আমার ধারণা। সাথে সাথে আপনি আরো যে কথাটা বলেছিলেন যে এই সংঘর্ষের মাধ্যমে হামাস ইসরায়েলের এই সংঘর্ষটা, এটা শুধুমাত্র গাজাতেই সীমাবদ্ধ থাকবে না, এটা মিডল ইস্টে
ছড়িয়ে পড়বে। এটার উত্তাপ আমরা আমেরিকার রাজনীতিতে দেখছি, প্রাইমারিতে দেখছি, এবং ইভেন রাশিয়াতেও আমরা যেটা দেখছি যে দীর্ঘদিন ফাতা এবং হামাসের মধ্যে যে রেষারেষি ছিল, মুখ দেখা দেখি বন্ধ ছিল, দে আর অলসো কামিং অন দ্য সেম টেবল। এখানে আমি আনইকুইভোক্যালি বলবো যে রাশিয়া ইজ নট অ্যান অনেস্ট ব্রোকার অফ পিস, নো ডাউট অ্যাবাউট দ্যাট, লেটস নট বি কনফিউজড অ্যাবাউট দ্যাট। এবং কিন্তু সত্য হলো এই ঘটনাটা যে কোল্ড ওয়ারের পরে, যখন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে রাশিয়া যে একটা সুপার পাওয়ার হিসেবে পৃথিবীতে যে সম্মান ছিল, আমেরিকার সাথে সমকক্ষভাবে তারা পাঞ্জা লড়াই করতে সক্ষম ছিল, যেই একটা গ্লোবাল বলয় তৈরি ছিল রুশ কেন্দ্রিক এবং সোভিয়েত কেন্দ্রিক এবং মার্কিন কেন্দ্রিক, সোভিয়েত ইউনিয়নের পতনের পরে রাশিয়া লস দ্যাট। সো রাশিয়া ইজ ট্রাইং টু রিগেইন ইটস অনার, এবং এই কারণে এই পরিস্থিতিগুলা রাশিয়া পলিটিসাইজ করবে, ইউজ করার চেষ্টা করবে। এই শান্তি, এই সমৃদ্ধি, এটার মোরাল যে দায়িত্বটা মার্কিন যুক্তরাষ্ট্রের পালন করার কথা ছিল, ইউএস হ্যাজ ট্রিমেন্ডাসলি ফেইলড। শুধু ফেল করেনি, বরং এখানে একটা পক্ষকে জেনোসাইডে সহায়তা করছে, যার কারণে রাশিয়ার মতো একটা রোগ একটা এলিমেন্টকে যখন এই উদ্যোগ নিতে দেখা যাচ্ছে, তখন স্টিল নোবডি ইজ রেজিং এনি আইব্রাউ। সো ফাতা এবং হামাস যদি আবার এক টেবিলে বসে, ইটস এ হিউজ মোরাল বুস্ট। কারণ গৃহযুদ্ধ ইসরায়েলের হামলার চেয়েও আরো ভয়াবহ যেটা বিষয়, যে প্যালেস্টিনিদের মধ্যে যেটা অনৈক্য, এটা ইয়াসির আরাফাত পিএলওর নেতা ছিলেন এবং তিনি অবিসংবাদিত নেতা ছিলেন, এবং তার প্রতি হামাসের যে নেতৃবৃন্দ ছিল তাদেরও কিন্তু প্রচন্ড রেসপেক্ট ছিল। এবং ইয়াসির আরাফাত জীবিত থাকাকালীন সময় কিন্তু হামাস কোন রকম নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেনি। ফর দ্য ফার্স্ট টাইম হামাস filed its candidate in Gaza was after Yasir Arafat died. So এবং মানে বিষয়টা খুব নর্মাল যে আরব দেশে যে নেতৃত্ব রয়েছে, ইট হ্যাজ বিন কম্প্রোমাইজ, ইট হ্যাজ বিন করাপ্ট, এবং এরা মেইনলি আমেরিকা এবং ইসরায়েলের নিয়ন্ত্রণের মধ্যে ছিল। ইয়াসির আরাফাতের পরে যত নেতৃত্ব এসেছে ফাতার, এভরিবডি ওয়াজ, আপনি যেটা বললেন যে আমেরিকা এবং ইসরায়েলের দ্বারা প্রভাবিত। এ কারণেই ফিলিস্তিনের জনগণ ফাতাকে ওইভাবে বিশ্বাস করতে পারেনি। হয়তো অনেকে আইডিওলজিক্যালি হামাসকে সমর্থন করে না, বাট দে আর সিইং হামাস বেসিক্যালি, ইয়াসির আরাফাত যখন ছিল তখন দে উড নট ডু এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। তারা তাদের যেই সোশিও ইকোনমিক কাজকর্ম, তাদের যেই এইড এবং অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজ, সেটা কিন্তু তারা করতো। দে ডিড নট হ্যাভ এনি পলিটিক্যাল অ্যাম্বিশন। কিন্তু এখন মানুষ দেখছে যে একদিকে এই ফাতার নেতৃবৃন্দ তারা কম্প্রোমাইজ করছে, দে আর করাপ্ট, সো দে ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ে বাট টু সাপোর্ট হামাস। এই কারণেই কিন্তু হামাস রোজ ইন প্রমিনেন্স, এবং এখনো এই যুদ্ধে মোটা দাগে পুরা বিশ্ব দায়ী করতে চেষ্টা করছে হামাসকে, যে এই সমস্ত 30,000 থেকে 35,000 মানুষ যে মারা গেছে, এটার পিছনে হামাসের আক্রমণ দায়ী। কিন্তু প্যালেস্টাইনের জনগণ, ইভেন ফাতার নেতৃবৃন্দ কিন্তু কখনো এখনো পর্যন্ত 7ই অক্টোবরের পরে আপনি যদি তাদের বক্তব্যটা দেখেন, তারা কিন্তু এক্সপ্লিসিটলি হামাসকে দায়ী করছে না, বলছে যে এভরি ডে ওয়াজ লাইক 7th অক্টোবর ফর পিপল অফ প্যালেস্টাইন। এটা this clash did not start today. So ফাতা এবং হামাস যদি এক টেবিলে বসে, এবং just because Russia is brokering it does not mean there is poison on the well. Definitely there will be something good coming out of it. Qatar is an honest broker. They are also trying to bring these two parties at the same table. But of course, Qatar's political শক্তি রাশিয়ার মতো না। So definitely পৃথিবীতে আমেরিকা মোটামুটি এই ইস্যুতে একঘরে হয়ে যাচ্ছে, এবং আমেরিকার রাজনীতিতেও আমরা দেখছি যে যারা জায়নিস্টদের পক্ষ অবলম্বন করছে, যারা এই জেনোসাইডকে সমর্থন করছে, দে আর প্রবাবলি রিচ অন মানি। কিন্তু স্পেশালি বড় বড় ক্যাম্পাস টাউন গুলাতে, যে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট, everybody who's supporting Israel is vulnerable in those districts. Okay, so হ্যাঁ, আপনার কথার অনেকখানি সত্য, শুধু একটি কারেকশন দিব, যে আপনি বলেছেন এই হামলার কারণে অনেককে দোষারোপ করতে চেষ্টা করেছেন হামাসকে, কারণ তারা কেন হামলা করতে গেল, এবং অনেকে দোষারোপ করছেন না এই হামলার কারণে। বাট আসল কথাটি এটি নয়।
আসল কথাটি হচ্ছে অন্য জায়গায়। সেটি হচ্ছে কেন এই হামলাটি করতে বাধ্য হলো হামাস অথবা ফিলিস্তিনি মানুষরা? আপনি হু ইজ দ্য ইনস্টিগেটর? দ্য ইনস্টিগেটর ইজ ইসরায়েল। তার কারণ হচ্ছে ইসরায়েল গত ৭৫ বছর ধরে এই নিপীড়ন নির্যাতন চালিয়ে রেখেছে। যে নিপীড়িত মানুষ আছে তারা একদিন ঘুরে দাঁড়াবেই। এটি হচ্ছে এটির সাথে হামাস ফাতা কারো কোনো সম্পর্ক নেই। এটি হতেই হতো, টুডে, টুমরো, ইয়েস্টারডে, সামডে। সো যদি আমাকে বলা হয় এটির কারণ কে, why this happen, it happened because the Israeli aggression, তাদের যেই পলিসি, inhuman policy, everyday killing the Palestinian, প্রতিদিন, যেটি আমরা দেখি না, প্রতিদিন ওয়েস্ট ব্যাংকে নতুন করে যারা স্যাটেলার আছে দখল করে নিচ্ছেন অথবা খুন করছেন কাউকে না কাউকে, in broad daylight, in front of the Israeli army. Okay, so that's the reason. যদি এটার অ্যান্সার দিয়ে থাকে, আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করব। তার কারণটা হচ্ছে ইসরায়েলি হামাস যে সংঘাত শুরু হয়েছে, অথবা ইসরায়েলি হামাস সংঘাত বলবো না, ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনি, এটি কিন্তু শুধু আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেই নেই, এটি এখন বেশ ভালোভাবে চলে এসেছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে, এবং আগামী প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এটি হবে সবচেয়ে বড় একটি ইস্যু। মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে 100,000-এর বেশি ভোটার আনকমিটেড, অর্থাৎ কোনো পক্ষে ভোট দেননি, আনকমিটেড ভোট দিয়েছেন। এই প্রাইমারিতে মোট যে ভোট পড়েছে তার প্রায় 13% হচ্ছে আনকমিটেড। মজার ব্যাপার হলো, গত প্রেসিডেন্ট নির্বাচনে 150,000 অথবা 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন বাইডেন ইন মিশিগান। গতবার মিশিগানে জেনারেল ইলেকশনে 1,46,000 মুসলিম আমেরিকান ভোট দিয়েছিলেন। এর বেশিরভাগই বলবো না, 90% পেয়েছিলেন বাইডেন। কিন্তু এখন বাইডেন গাজার পরিস্থিতি যেভাবে হ্যান্ডেল করছেন অথবা মিসহ্যান্ডেল করছেন, শুনে নেবেন, এর কারণে মিশিগানের ভোটারদের চিন্তাভাবনায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। মিশিগানে 20 থেকে 25,000 বাংলাদেশি আমেরিকান ভোটারও থাকেন। দিস ইজ অলসো মুসলিম ভোটার্স। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. আপনি খেয়াল রাখবেন, তাদের অনেকেরও এবার বাইডেনকে ভোট দেননি, আনকমিটেড ভোট দিয়েছেন। যাদের আমাদের রিপোর্টার ছিলেন অনগ্রাউন্ড টিভিএনের পক্ষ থেকে, তারা বাইডেনের উপর মোটেও সন্তুষ্ট নন। নট অনলি আরব আমেরিকানস, বাংলাদেশি আমেরিকানস অলসো। উল্লেখযোগ্য একটি বিষয় হলো, 2016 সালে মিশিগানে হিলারির বিপক্ষে ট্রাম্প জয়েছিলেন মাত্র 11,000 ভোটের ব্যবধানে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, 2016 সালের মিশিগানের হিলারির বিপক্ষে জিতেছিলেন, এবং 2024 সালের নির্বাচনে ট্রাম্প বাইডেন ভোটার ব্যবধান হয়েছিল শুধুমাত্র 25,000 ভোটার ফল। সো এমনও হতে পারে যে প্রেসিডেন্ট হবেন, সেক্ষেত্রে একটি বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে মিশিগানের ফলাফল। কারণ এই স্টেটে 16টি ইলেকট্রাল ভোট রয়েছে, ইলেকট্রাল ডেলিগেটস যেটিকে আমরা বলে থাকি। আমি আয়েশা দেওয়ান যাব আপনার কাছে, আমি শুনবো আপনার প্রতিক্রিয়া, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই বলছেন যে এটি বাইডেনের জন্য একটি সতর্কবার্তা, অ্যান্ড বাইডেন শুড চেঞ্জ কোর্স করতে হলে তাকে কি করতে হবে? একটি কাজ করতে হবে, কল সিজ ফায়ার, স্টপ কিলিং প্যালেস্টাইনিয়ান, ভেরি সিম্পল থিং। কিন্তু এটির কোনোটি উনি করেননি, ইভেন উনি এটিকে খুব লাইটভাবে নিয়েছেন। আমি শুনবো আপনার মন্তব্য। না, অবশ্যই এটা আমাদের ইন্টারনাল রাজনীতির জন্য আমি একটু আগে যেটা বললাম, যে এখানে এটার একটা, এখন সারা বিশ্বে এটার একটা প্রভাব আছে। আর বিশেষ করে আমেরিকাতে আমরা জানি যে ইসরায়েলের সাথে আমাদের সম্পৃক্ততা কোথায়, আমাদের সরকারের, আমাদের ফরেন পলিসির, এবং সেটা যেই সরকারই আসুক না কেন। তো এই সময়ে বাইডেন সরকার যে স্টেপসগুলো নিয়েছেন প্রথম থেকেই, অক্টোবর থেকে শুরু করে, বিশেষ করে এই নতুন বছর শুরু হওয়ার পর সবার একটা এক্সপেকটেশন ছিল যে আগামী ইলেকশনকে সামনে রেখে কিংবা আমাদের ইন্টারনালি যেই রিয়াকশনগুলো হচ্ছে, আমি কয়েকটা শুধু রিয়াকশন, এখন মিশিগানের ব্যাপারটি আপনি অলরেডি আলোচনা করেছেন, এর বাইরেও যদি আমরা অন্যান্য স্টেটে যাই কিংবা অন্যান্য জায়গায় দেখি, সাধারণ মানুষের, আমাদের সকলেরই
এটা এই মুহূর্তে বোঝা হয়েছে কিংবা জানা হয়েছে যে আমেরিকার ইন্টারনাল পলিটিক্যাল নয়, সাধারণ মানুষের কাছে প্যালেস্টাইন ইসরায়েলের বিষয়টি কখনোই এতখানি গুরুত্ব নিয়ে আসেনি এবার যতখানি করেছে। হাই স্কুলের বাচ্চারা যদি ক্লাস থেকে ওয়াক আউট করে, যেটা আমেরিকাতে কখনো হয় না, তো সেরকম ঘটনাও এবার হচ্ছে। আমাদের বড় বড় ইনস্টিটিউটগুলোতে এই প্যালেস্টাইনের ফরে স্ট্যান্ড আপ করবার জন্য স্টুডেন্টদেরকে কিংবা বড় ভিসি চেয়ারম্যান প্রেসিডেন্টদেরকেও শোকজ করা হয়েছে। বড় সমস্ত এডুকেশন ইনস্টিটিউটে ওটার একটা ইম্প্যাক্ট এসছে। সাধারণ মানুষের কথা যদি ধরে বলি, যে এই যে ইন্টারনাল রাজনীতিতে আমি আজকের একটা খুব আমার যে স্টেটে আমি বর্তমানে আছি, নর্দার্ন ভার্জিনিয়াতে, এখানে এবছর আপনি জানেন এখানেও বিরাট একটা আরব মুসলিম এবং মুসলিম পপুলেশন আছে, এবং আজকে নয় বিগত বেশ কিছুদিন ধরেই ইয়াং যে শুধু সাউথ এশিয়ান বলবো না, পুরো মুসলিম পপুলেশন ইনক্লুডিং বাংলাদেশিস, এবং প্রচুর মুসলিম ক্যান্ডিডেট ডেমোক্রেটেড প্রাইমারিতে আসছেন, দাঁড়াচ্ছেন একটাই কারণ, শুধুমাত্র এই প্যালেস্টাইনি ইস্যুটাকে প্রোটেস্ট করবার জন্য। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি যে আনকমিটেড ভোটের কথা বললেন প্রাইমারিতে, আগামী টুইসডে এখানে প্রাইমারি নির্বাচন, এবং ওপেনলি প্রতিটি কনসিয়াস মানুষ একজন আরেকজনের কাছে ক্যাম্পেইন করছে, এবং যারা রেজিস্টার্ড ডেডিকেটেড ডেমোক্রেট তারাই বলছে যে আপনারা যান, ভোট দিতে হবে, ইউ ডোন্ট হ্যাভ টু ভোট ফর বাইডেন অ্যান্ড ইউ জাস্ট রেজ ইউর ভয়েস, বি আনকমিটেড, যে আমরা চাই না, আমরা যে এই ইস্যুটার এগেনস্টে আছি সেটা বোঝাতে হবে। তো এটার আলটিমেট ইম্প্যাক্টটা কি হচ্ছে, আমরা অ্যাজ এ হোল আমাদের ন্যাশনাল পলিটিক্সে আমরা যেটা চাই না যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ক্যান্ডিডেট হলে সে আসুক কিংবা নির্বাচনে বাইডেনের এগেনস্টে জিতে যাক, সেই জিনিসটার পথটা কিন্তু বাইডেনের এই মুহূর্তে স্টেপসগুলো সাধারণ জনগণের মনে যে অসন্তোষ, আমি শুধু অসন্তোষ বলে শেষ করতে চাই না, এটা একটা ইমোশনাল ট্রমা। আজকে যেমন আমি একজনের সাথে কথা বলছিলাম, তিনি একজন প্যালেস্টাইনি ডাক্তার, সে তার নিজের ফ্যামিলির 100 জন সদস্যকে হারিয়েছেন। তো এটা একজন মানুষের জন্য কতখানি ট্রমাটাইজ ব্যাপার, এবং তিনি যখন এসে তার কমিউনিটির কাছে দাঁড়িয়ে কথা বলছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেটা কিভাবে মানুষকে ছুঁয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো ঘটছে, এটা অবশ্যই একটা বিরাট ইম্প্যাক্ট, এবং আমার মনে হচ্ছিল গত মাসেও, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করিনি যে এটা আগামী নির্বাচনের মূল বিষয় হয়ে দাঁড়াবে নির্ধারক হিসাবে, কিন্তু এই মুহূর্তে এখন যেভাবে যাচ্ছে এই গত 2 সপ্তাহ ধরেও, এবং লাস্ট ভেটো দেওয়ার পরে তারা যে রেজুলেশন আনবার, সিজফায়ার করবার কথা বলছেন, এবং সম্প্রতি যে ঘটনা ঘটেছে যে এয়ারফোর্সের যে একটা সুইসাইডাল ঘটনা ঘটেছে একজনের, এই সমস্ত কিছু তথ্য যখন এক হচ্ছে, এবং সাধারণ মানুষ ডিরেক্টলি যারা যাচ্ছে ওখানে ওয়েলফেয়ার করতে, সার্ভিস দিতে গাজা এরিয়াতে, এবং সেখান থেকে এসে তারা যে ফিডব্যাক দিচ্ছে সেটার উপর মানুষের যে আস্থা, সরকার কিংবা মিডিয়ার কথার চাইতেও সেগুলো অনেক বেশি মানুষের কাছে ছুঁয়ে যাচ্ছে। তো সেই মুহূর্তে অবশ্যই এটা একটা বিরাট একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করবে আমাদের ইন্টারনাল পলিটিক্সের জন্য। যে কোর্স অফ অ্যাকশন হয়তো আমরা চাইনি, সাধারণ মানুষ যে ডিরেকশনে যেতে চাইনি, হয়তো আমরা সেদিকেই চলে যাব, কারণ হচ্ছে আমাদের সরকারের এই মুহূর্তে যে পদক্ষেপগুলো সেটার জন্য, এবং এটা আগামী নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হবে, সেটা আমি এই মুহূর্তে আমার মনে হয় এটাতে কেউ দ্বিমত পোষণ করবেন। হ্যাঁ, আমি দ্বিমত পোষণ করি না। আমাদের যে স্লাইডটি আছে, যেটি ফুল পেজে যদি দেখা যায় তাহলে খুব ভালো হবে দর্শকদের জন্য, আমাদের সবার জন্য, যদি সম্ভব হয়। সম্ভব না হলে কোনো অসুবিধা নেই। আমি খুব দ্রুত নাকিবুর রহমান আপনার কাছে যাব। 2টি ব্যাপার আমার কাছে মনে পড়েছে যেটি আমরা দেখছি এখন। এটি হচ্ছে বাইডেন্স ক্যাম্পেইন ফাইনাল। এটির আগে আরেকটি স্লাইড আছে, সেটি যদি একটু দেখে নিই। ওকে, দুঃখিত, থ্যাংক ইউ। সো আমরা যেটি এখন দেখছি এটা হচ্ছে উই আর গোয়িং টু, দিস ইজ মিশিগান, লিসেন টু মিশিগান থেকে বলা হচ্ছে, we are going to continue to talk to them and then ask them to think about, okay, দুঃখিত, এর আগেরটি দেখি, ভেরি ইম্পর্টেন্ট, আগেরটি খুবই দরকার। ওকে, এটি হচ্ছে মানে যেটি আপনারা দেখছেন, এটি হচ্ছে রাশিদা তলিব এবং মিশিগান, লিসেন টু মিশিগানের পক্ষ থেকে বলা হচ্ছে প্রেসিডেন্ট বাইডেনের জন্য। It is deeply offensive that President Biden keeps suggesting that he has a messaging issue among the Arab American community, young people, rather than funding the bomb issue. দুঃখিত, Biden's re-election chances will be judged by how much of Gaza is left standing for November. It is our hope that Biden chooses
the people of America sending Netanyahu a blank check for war and cooperation. এটা আমরা মিশিগান থেকে শুনছি। এর আগে যেটি আছে সেটি হচ্ছে বাইডেনের ফাঁকা বলি, সেটি হচ্ছে এরকম: we are going to continue to talk to them and then ask them to think about the choice and what the consequences are about electing somebody who wants to have Muslim ban. আমি নকিবুর রহমান আপনার কাছে যাব। সোজা কথায় যেটি বলছেন ওনারা, বাইডেন ক্যাম্পেইন এই যে রেজাল্ট পাওয়ার পরে এখনও নিশ্চুপ, নড়চড়ে বসে নেই। তারা মনে করছেন ইটস নাথিং, ইট ইজ জাস্ট 100,000 ভোটার। এবং ভাবটা হচ্ছে দিস মুসলিম ভোটার্স, ও মাই গড, দিজ আর হেডেক, দে আর নট ইকুয়াল আমেরিকানস। এটি আমার কাছে মনে হয়েছে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে তারা এটা সিরিয়াসলি নেননি বলে তারা চয়েস দিচ্ছেন যে আমাকে ভোট দিবা না, লোক ট্রাম্প ইজ গোনা ডু দিস ওয়ার্স, কারণ তোমাকে মুসলিম ব্যান সে দিয়ে দিবে আসার পরে। তো মুসলিম ব্যান যদি না চাও তোমাদের, ইউ হ্যাভ নো চয়েস বাট টু আমাকেই ভোট দিতে হবে, আমাকেই প্রেসিডেন্ট করতে হবে। খুব সুন্দর করে রিপ্লাই করা হয়েছে যে প্রেসিডেন্ট বাইডেনের ভবিষ্যৎ আগামী ইলেকশনে সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করবে গাজা কতখানি অবশিষ্ট রয়েছে। এবং ইটস এ ক্লিয়ার মেসেজ ফ্রম মিশিগান। এবং বাইডেন প্রশাসন যদি মনে করেন শুধুমাত্র আরব আমেরিকান ভোট অথবা মুসলিম আমেরিকান ভোট, এটি বলছে 74% মিশিগান তার পক্ষে কথা বলছে না। সেম ভুলটি হিলারি ক্লিন্টন করেছিলেন তার সময়ে এবং ফল হাতে হাতে পেয়েছেন। নাকিবুর রহমান, খুব সংক্ষেপে আমি আপনার কাছে শুনবো, ডু ইউ থিঙ্ক যে বাইডেন প্রশাসন বলবো না, জেনোসাইড জো নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন এবং এই পথ থেকে ফেরার কোনো উপায় আছে আমি দেখছি না, আপনি কি মনে করেন? খুব সুন্দর করে আপনি বলেছেন, এরপরে খুব বেশি যোগ করার নেই। এখানে আমি যেটা খুব সংক্ষিপ্তভাবে বলবো যে the window is closing every second. জো বাইডেনের যতটুকু উইন্ডো ছিল সেই উইন্ডোটা আস্তে আস্তে ক্লোজ হচ্ছে এবং ইটস এ ভেরি অফেন্সিভ আর্গুমেন্ট যে লেসার অফ দ্য ইভিল। সো এখানে বেসিক্যালি লেসার অফ দ্য ইভিল আর্গুমেন্ট যখন পেশ করা হয় তখন বেসিক্যালি অ্যাকনলেজ করা হচ্ছে যে আপনি ইভিল। সো ইট উইল নট ওয়ার্ক। এবং এই অ্যাবান্ডন বাইডেন ক্যাম্পেইনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, উইচ মেক সেন্স, বলা হচ্ছে যে এই ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নেই, বিকজ we survived 4 years of Donald Trump, but people who died in this genocide, they are not getting that opportunity. So we can survive another 4 years of Donald Trump. We are not a fan of Donald Trump, but Joe Biden has no moral advantage, no moral superiority compared to Donald Trump. Yeah. Even in fact, he is more evil. Yeah. এবং আমি আপনার সাথে সুর মিলে শুধু একটি কথা বলবো, হি হ্যাজ নো মরাল গ্রাউন্ড। অনেস্টলি হি হ্যাজ নো মরাল গ্রাউন্ড। তার কোনো মরাল গ্রাউন্ড নাই আমাদের কাছে ভোট চাওয়ার, যেখানে তিনি উনার আসল চেহারা দেখিয়ে দিয়েছেন। একটি হচ্ছে বন্ধু দেশ, অর্থাৎ ইসরায়েল আমেরিকা বন্ধু দেশ এবং মিত্র দেশ, এটি একটি কথা। কিন্তু একটি অঞ্চল এবং একটি জাতিকে ধ্বংস করে দেওয়া এবং ধ্বংস করতে মদত করা সম্পূর্ণভাবে এবং তাকিয়ে তাকিয়ে দেখা, এবং সেখানে অবস্থা কতখানি খারাপ যে খাবার নেওয়ার জন্য, খাদ্য সামগ্রী নেওয়ার জন্য যখন মানুষ হাহাকার করছে, দাঁড়িয়ে আছে, সেখানে গুলি চালানো এবং সেটির উপরও মিথ্যাচার করা। আর সেই মিথ্যাচারের ব্যাপারে আমাদের কাছে সময় কম থাকবে, দুজনের কাছে আপনার প্রশ্ন থাকবে। আমি নাকিবুর রহমান আপনার কাছে শুরু করবো। অ্যারেন বুশনেল নিয়ে আমি শুরু করব। ইউএস সার্ভিসম্যান যিনি গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন এবং উনি বলেছেন ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন, আই ক্যানট টেক দিস জেনোসাইড এনিমোর, আই ক্যানট বি কমপ্লিসিট টু জেনোসাইড। দিস ইজ হিজ স্টেটমেন্ট, নট মাই স্টেটমেন্ট। কিন্তু যখন এটি আসলো পত্রিকাতে, আপনারা দুজনই হয়তো জানেন যে নিউ ইয়র্ক টাইমস তাদের এডিটোরিয়ালের একজন বড় রিপোর্টারকে মানে চাকরিচ্যুত করেছেন। তার কারণ হামাসের যে রেপ এবং বাচ্চা খুন করার যে ঘটনাটি, এটি সম্পূর্ণ সাজানো এবং যে মহিলা এটি করেছেন তার অভিজ্ঞতা খুবই কম। হি ইজ এ Israeli funded and supported by Benjamin Netanyahu. ইনি কিভাবে কাজ পেলেন এবং কিনি এই এত সংবেদনশীল একটা রিপোর্ট কিভাবে তার করা হলো এবং উনি এই মিস ইনফরমেশন ছড়াচ্ছিলেন, এটি প্রকাশ পাওয়ার পরে নিউ ইয়র্ক টাইমস নড়েচড়ে বসেছে। নড়েচড়ে বসলেও কিছু যাওয়া আসার কারণ নেই, এটি অলরেডি তাদের যে সুনাম ছিল সেটি গিয়েছে। দে হ্যাভ নো রেপুটেশন। এবং শুধু নিউ ইয়র্ক টাইমস না, অল ওয়েস্টার্ন মিডিয়া একই কাজ করছে প্রশাসনের মতো। অ্যারেন বুশনেল যখন আত্মহত্যা করলেন, ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন করে আগুনে তার সারা শরীরে আগুন ধরে গেছে, চিৎকার করছিলেন। এই খবরটি ছাপা হলো এমনভাবে যে ইউএস এয়ারম্যান সেলফ মিউটিলেটেড হিমসেলফ ইন ফ্রন্ট অফ ইসরায়েলি এম্বাসি। এমনভাবে বলা হচ্ছে
যে কথাটি যে কেন করেছেন, কেন সেখানে গিয়েছিলেন, কি বলছিলেন, কিছুই করা হয়নি এবং এমনভাবে ছাপানো হয়েছে যাতে এটা মানুষের চোখেও না পড়ে। আমেরিকার বড় বড় বহু গণমাধ্যম এই সংবাদ এড়িয়েও গেছে, প্রতিবাদ জানিয়েছে। অ্যারেন আগুন জানিয়ে আপনি একটু আগে বলেছি যে ফ্রি প্যালেস্টাইন বলছিলেন। দুটো বিষয়, মিডিয়া সেন্সরশিপ অ্যান্ড ফ্রিডম অফ প্রেস। গাজা চলমান যুদ্ধের ব্যাপারে কেন আলাদা হলো এবং খুব দ্রুত, এবং এটির যে ভয়াবহতা কতখানি, কারণ এটি শুধু আমরা নিউ ইয়র্ক টাইমস, MSNBC, CNN রিপোর্টেড নাইসলি বাই দ্য ওয়ে, CNN 18 লোকাল নিউজ, তাছাড়া সব জায়গায় ভুলভাবে, ইচ্ছাকৃতভাবে ভুলভাবে তুলে ধরা হয়েছে। আমরা এখন এটি দেখছি ইনস্টাগ্রাম, আমরা এটি দেখছি ফেসবুকে, আমরা এটি দেখছি অন্যান্য জায়গায়। হোয়াট উড বি ইয়োর অ্যাডভাইস টু পিপল, যারা আমরা সবাই দেখছি শুনছি, এই যে মত প্রকাশের স্বাধীনতার উপরে বিরাট একটি ব্যাপার, যে আমরা বিশ্বমরল, তো আমেরিকা হচ্ছে বিশ্বমরল। উই হ্যাভ সামথিং কল, হোয়াট ইজ ইট কল, ইউনিভার্সাল হিউম্যান রাইট ডেক্লারেশন, যেটি সব মানুষের জন্য সব জায়গায় প্রযোজ্য। বা যখন আসে হিউম্যান রাইটস প্রয়োগ করার ক্ষেত্রে, তখন আমরা এটা ভুলে যাই। উই ফরগেট অ্যাবাউট লিবিয়া, উই ফরগেট অ্যাবাউট ইরাক, উই প্যালেস্টাইন, সিরিয়া, ইউ নেম ইট। যেই কাজটি এখন গাজায় করছে ইসরায়েল, সেই একই কাজ কিন্তু বুশ করেছিল ইরাকে। দে ডিস্ট্রয়েড দ্য ইনফ্রাস্ট্রাকচার ফার্স্ট, দে ডিস্ট্রয়েড দ্য ওয়াটার লাইনস। ওকে, সো দিস ইজ নট নিউ। আপনি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন, শুনবো আপনার রিয়াকশন। জি, মানে গুড থিং ইজ আমরা মানে 20 বছর আগে বাস করছি না, আমরা বর্তমান যুগে বাস করছি, যার কারণে এই মেইন স্ট্রিম নিউজগুলো, আজকেও আমি টাইম ম্যাগাজিন আজকে হাতে পেলাম, টাইম ম্যাগাজিনের কভার স্টোরি হলো যে নিউ ফেস অফ অ্যান্টাইসেমিটিজম, যেখানে নির্দ্বিধায় গণহত্যা হচ্ছে, সেখানে তারা নতুন করে একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে। এবং মেইন স্ট্রিম নিউজ মিডিয়া ডেফিনেটলি are not only suppressing freedom of expression, এটা শুধু যদি করতো তাহলেও আমরা একটু নিশ্চিন্ত হতে পারতাম। They are enabling and they are aiding and abetting genocide, no doubt about that. কিন্তু গুড নিউজ হলো যে এই মেইন স্ট্রিম নিউজের প্রতি মানুষের আস্থা কিন্তু এখন আর নেই আগের মতো। CNN বলেন, ফক্স নিউজ বলেন, এদের প্রতি কিন্তু আস্থা নেই, বরং দেখা যাচ্ছে যে ওই আপনার যেই মানে কি বলা যায় যে মানে ইন্ডিভিজুয়াল জার্নালিজম, যেটা যে পাবলিক জার্নালিজম, মানুষ যে রিপোর্টগুলো করছে, র রিপোর্টগুলো করছে ইনস্টাগ্রামে, টিকটকে, ফেসবুকে, টুইটারে, দ্যাট ইজ হাউ পিপল আর লার্নিং দিস। এবং এই কারণে আমি একটা মিলিটারি টাউনে বসবাস করি, ফেইথভিলে, নর্থ ক্যারোলাইনা, যেখানে আমেরিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট মিলিটারি বেজ আছে। আমার প্রতিবেশীদের অনেকেই আর্মিতে আছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইফ there is another war in Middle East, যেটা ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আমেরিকা জড়িয়ে পড়ে, সেখানে যদি এই মিলিটারি পার্সোনেলদেরকে কল করা হয়, there will be mass resignation। আমি আপনাকে বললাম এতটুকু, যে মানুষের মধ্যে যে, কারণ they know a lot more than we know, right? So তাদের মধ্যে যে অস্থিরতা, তাদের মধ্যে যে অসন্তোষ, এটার একটা বহিঃপ্রকাশ হয়েছে এই বুশনেলের আত্মহুতির মাধ্যম। রাইট, আমাদের সময় নেই, আমি দুজনের কাছ থেকে বিদায় নিব, আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিব। আমরা আসলে সময়টা অতিক্রম করে চলে এসেছি। আজকে যে বিষয়বস্তু ছিল, এটি আসলে আলোচনা করার দরকার। মানে আলোচনা করতে হলে সঠিকভাবে 5 থেকে 6 ঘন্টা লাগার কথা, 45 মিনিটে সেটি সম্ভব নয়। তো আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের দুজনের কাছে, দর্শক আপনাদের কাছেও, যে অনেক কিছু তুলে ধরা হলো না, কিন্তু তুলে ধরা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে দুজনেরই। ধন্যবাদ দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। অনেক কিছু বলার ছিল, হয়তো আগামী অনুষ্ঠানে বলবো। আপাতত বিদায় নিচ্ছি, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।